বসার সিটটা থেকে ওঠার পরে অদ্ভুত কিছু ফিল হচ্ছিল। পিছনে তাকিয়ে দেখি রক্ত লেগে আছে। সর্বনাশ, পিছনে তো তাহলে জামা কাপড় নষ্ট হয়ে গেছে। এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে, তার উপর বাসে যাবো, কোনো গাড়ি পাচ্ছি না। আবার এই প্রবলেমে পড়লাম। কিন্তু আজ তো আমার পিরিয়ডের ডেট না। একটা প্রবলেম, আমার কখনোই টাইমলি পিরিয়ড হয় না। ঠান্ডাও পড়েছে, ব্যাগে চাদর ছিল, তাই ওটা দিয়েই পিছনটা ঢেকে নিলাম। গাড়ি না পেলে হেঁটে যেতে হবে। আমার ব্যাগে অবশ্য এক্সট্রা প্যাড থাকে সবসময়। সেদিন প্রাইভেটে জাহানের প্রবলেম হয়েছিল, তাই ওকে ওটা দেই। এজন্য কিছু উপকার কিপটেমি করে করতে হয়। আমি জান্নাত, একাদশ শ্রেণীতে মানবিক শাখায় পড়ছি। কলেজের ইংলিশ টিচার প্রাইভেট পড়ান। অনেক স্টুডেন্ট হওয়ায় আমাদের ব্যাচ শেষ সন্ধ্যায় হয়। সেই প্রাইভেট থেকে বাড়ি ফিরছি। আমার এমন কাণ্ড হলো, রাস্তার মোড়ে দেখি নির্বাচনী আলোচনা হচ্ছে, তাই রোড গাড়ি ঢুকছে না। এক চাচার মুখে শুনলাম আর কি। তাহলে আর কি করার, এভাবেই হেঁটে যাই। বেশ অন্ধকার হয়ে গেল, মা চিন্তা করবে। ব্যাগ থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ অন করলাম। আচমকা বৃষ্টি পড়তে শুরু হলো। কি ব্যাপার, দৌড়ে একটা ছাদের নিচে গেলাম, রাস্তার পাশেই। কই দূর শীতে কুয়াশার পানি হয়তো বা গাছ থেকে পড়েছে। ভালো করে তাকিয়ে দেখলাম এটা শবনম মঞ্জিল, যেটা বহু বছর যাবৎ পরিত্যক্ত। শোনা যায় এখানে অশরীরী কাণ্ড ঘটে। আমার মনে হয় না এই যুগে মানুষের এমন ধারণা। আমি তবুও মার কথা মতো সাবধান হয়ে চলি। আল্লাহকে ভয় করি, তাই সূরা পড়ে এই জায়গাটা ক্রস করি। যাই হোক, আমি বাড়ি যাই আগে। বাড়ির বারান্দা থেকে বের হতে হোঁচট খেয়ে পড়লাম। পেটে ভীষণ ব্যথা পেয়েছি। উঠে দাঁড়ালাম, হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। কি জানি, আবহাওয়া তেমনটা ভালো নয়, তাই হয়তো অন্ধকারে তেমন বোঝা যাচ্ছে না। বাড়ির দিকে হাঁটা শুরু করলাম। এদিকে আমার খুব পেট ব্যথাও হচ্ছে। মাকে ফোন দিয়ে চিন্তা করতে বারণ করলাম, আর গরম পানি বসিয়ে দিতে বললাম। গিয়ে গোসল করা ছাড়া আর কোনো উপায় নেই। রাস্তার পাশে ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠলো হঠাৎ। রাস্তার পরে একদল বখাটে রোজ দাঁড়িয়ে সন্ধ্যায় সাইপাশ গিলে। বাকি দিনগুলো আলো থাকতে আমি বাড়ি ফিরে যাই, আর রাস্তায় মানুষ তো থাকি, তাই তারা টিচ করার একটা সাহস পায় না। ভূতের যতটা ভয় পাইনি, তার থেকেও বেশি ভয় হচ্ছে এখন এদের, কারণ এদের কাছ থেকে বাঁচার কোনো ব্যতিক্রম নেই। ওদের লিডার মুমিন, জাহানকে সে খুবই পছন্দ করে, কিন্তু ওকে খুব বিরক্ত করে। মুমিনের বেস্ট ফ্রেন্ড আসিফ, সে আমায় নোটিস করে, সবসময় ফলো করে। এই ছেলেগুলো একদমই ভালো না। আল্লাহ জানে, এই জায়গাটা পার হতে পারলেই শুক্রিয়া। আমার পায়জামা বেয়ে ব্লাড বের হচ্ছে, খুবই পেট ব্যথা হচ্ছে। মরে যেতেই আসিফের ফ্রেন্ডরা শেষ দিল। আসিফ এগিয়ে এসে বলল, আরে জান্নাত, তুমি এই সময় বাড়ি যাচ্ছি বুঝি? প্রাইভেট পড়ে বাইকে ওঠো, আমি তোমাকে রেখে আসি। বলে আমার হাত ধরলো। আমার হাত ছাড়ুন, আমি একাই চলে যাব। গা থেকে অসম্ভব সিগারেটের গন্ধ আসছিল, একদম বিশ্রী। ওই তোরা তো ভাবি পেছনে যা, যাতে কোনো সমস্যা না হয়। কি ভাবি? আপনার তো সাহস কম না, আমার পথ ছাড়ুন, নয়তো আমি চিৎকার করব। খুব রাগ হচ্ছিল, কষে চর মারলাম আর পাশ কাটিয়ে চলে গেলাম। আসিফ রাগে ফুঁসতে লাগলো। হঠাৎ সামনে কেউ একজন দাঁড়ালো। আলোর বিপরীতে হয় চেহারাটা দেখতে পেলাম না ভালো করে। আসিফ ভেবে আবারও হাত উঠছিল, বাট উনি বললেন, আসসালামু আলাইকুম। সালাম সাহেবের বাড়ি কোনটা বলতে পারবেন? আমি চিনি না। জি, আমার চাচা। আমায় একটু নিয়ে যাবেন প্লিজ, দরকার আছে। ঠিক আছে, আসুন আমার সাথে। হাঁটতে প্রবলেম হচ্ছে। উনি বলল, আপনার কি খুব শীত করছে নাকি? এই নিন আমার শালটা। আরে না থাক, তেমন না, বাড়ি তো এসেই গেছি, দরকার নেই, আপনি রাখুন। উনি মুচকি হাসি সাউন্ড দিয়ে শালটা আমার গায়ে জড়িয়ে দিলেন। একদম পা অব্দি ঢেকে গেল। ওনাকে চাচার বাড়ি দেখিয়ে দিলাম আর বললাম, ওই যে আমার চাচার বাড়ি, একটু অপেক্ষা করুন, আপনার শালটা ফেরত দিয়ে যাচ্ছি। বাড়িতে ঢুকে মার কাছে গেলাম রান্নাঘরে। মা, পানি গরম হয়েছে, জলদি দাও, গোসল দিব। পানি নিয়ে সোজা বাথরুমে গেলাম, গোসল দিয়ে বের হলাম, প্যাড নিলাম। এখন একটু শান্তি লাগছে, বাট পেটে ব্যথা হচ্ছে। মাকে গরম পানি করতে বললাম, আর কিছু খেয়ে ওষুধ খেয়ে নেবো পারলে। বিছানায় বসে ফোন হাতে নিলাম, আর চোখ পড়লো সেই শালটায়। হায় হায়, আমি তো ভুলেই গেছি। 1 ঘন্টা হয়ে গেল। উনি কি আছেন চাচার বাসায়? গিয়ে দেখি তো। মাওয়া, মাওয়া আমার চাচাতো বোন, আমরা 1 বছরের ছোট বড়। কিরে মাওয়া, বাসায় আছিস? হ্যাঁ জান্নাত আপু, এসো। আচ্ছা, তোদের বাসায় যে একজন ভদ্রলোক এসেছিলেন চাচার সাথে দেখা করতে, উনি কি চলে গিয়েছেন? দেখ না। বিস্তারিত ঘটনা খুলে বললাম। এখন এই শালটা আমি কিভাবে ওনাকে ফেরত দেবো বলতো? কই, আব্বু তো বাসায় নেই, সেই বিকেলে নির্বাচনী প্রচারণায় বাইরে গেছে। আর কেউ তো আসেনি আমাদের বাড়িতে। কি বলিস? আমি এখন এটা কি করব? আচ্ছা থাক, আমি যাই, ঘুম পাচ্ছে কেন জানি না। খেয়ে একটা ঘুম দিব। খাওয়া দাওয়া করে জলদি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ অসম্ভব পেট ব্যথা ঘুম ভাঙলো। ঔষধ খেয়েও ব্যথা কমছে না। রুমে লাইট অফ করে ঘুমাই। মনে হলো কেউ আশেপাশে বসে আছে। গা শিউরে উঠলো। ঘাড়ের কাছে কার গরম নিঃশ্বাস পড়ছে, এমন ফিল হলো। তাড়াতাড়ি ফোনের আলো জ্বালালাম। কিছু নেই তো, আমার মনের ভুল হয়তো। পেটের চারপাশে বালিশ ভার দিলাম। তারপরও ঠান্ডা লাগছে, ভারী কম্বল গায়ে দিলাম। হাতের কাছে কিছু একটা পেলাম, সেটাকে গায়ে জড়িয়ে নিলাম। ফোনের আলোয় দেখলাম এ তো সেই শালটা। একটা অদ্ভুত সুগন্ধ আছে এটাই। শুয়ে পড়লাম। পেট ব্যথা কমতে থাকলো। কখন ঘুমিয়ে গেলাম কিছুই জানি না। সকাল হলো। মা ডাকাডাকি করছে। হ্যাঁ মা, উঠেছি। এত ঘুমাচ্ছিস কেন? শরীর কি খুব বেশি খারাপ নাকি? তোর ঘাড়ের কাছে লাল হয়ে আছে কেন? ফোনের ক্যামেরা অন করে দেখলাম, হয়তো শুতে কম বেশি হয়েছে। ঠিক আছে, আয় নাস্তা করে নেই।
কাল রাতের বিষয়ে কিছু আর মাকে বলবো না। এছাড়া সন্ধ্যায় কি কি হলো মাকে তো কিছুই বলিনি। থাক, মা চিন্তা করবে। শুক্রবার ভালোই হলো, আজ শান্তিতে বাসায় থাকতে পারবো, নয়তো কলেজ খোলা থাকলে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে কোমর বাস হয়ে যেত ব্যথায়। খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে দিলাম, শালটা গুছিয়ে ডয়ারে রাখলাম। অন্যের আমানত ভাই, কখনো দেখা হলে ফেরত দিয়ে দেবো, বাট আমি তো তার ফেসে দেখিনি, কি করে চিনবো তাকে? জান্নাত আপু। জি মাওয়া, আয় ভিতরে আয়। না আপু, চলো বড়াই নিয়ে এসেছে, আব্বু খাবো। ওকে চল। বড়াইগুলো ভীষণ টক, তাই না আপু? আমার তো ভালোই লাগছে। দাঁড়াও, আমি মাংস রুটি নিয়ে আসি, আম্মু সকালে বানিয়েছে। এই নাও, তোমার তো খুব পছন্দ। ওরে বাবা, থ্যাংক ইউ বোন। বাইরে বেরোলাম, ছোট চাচাতো ভাই বলছে, জানো জানো তাপু, আসিফ গুন্ডা আছে না, ওনা একটা তাবস হয়ে গেছে, আর কেন ওনাকে শুনতে পাচ্ছি না। হা হা, ভালোই হয়েছে। ও মা কি বলিস, কখন হয়েছে এমন? কাজ সন্ধ্যার পর নাকি, আজ সবাই দেখতে যাচ্ছে। কে জানি কোথায় মারপিট করে এসেছি। ভয় পেয়ে গেলাম। গতকাল সন্ধ্যায় আমি ওকে আঘাত করেছি, এর জন্য এমন হয়নি তো? না, আমি একটা মেয়ে মানুষ, আমার আঘাতে ওর এতটা খারাপ হওয়ার কথা নয়। বকাটে গুন্ডা, কিছু হবে বলে মনে হয় না, হাস্যকর ব্যাপার। আর যদি হয়েও থাকে তাহলে ওর বন্ধুরা তো আমায় ছাড়বে না, এমনকি আসিফও। খুব ভয় হচ্ছে।